শুভ সন্ধ্যা দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত নারী স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্যের রিলেটেড আজকের পর্বে। দর্শক, আমাদের আজকের আয়োজনটি থাইরক্সের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সাইন্টিফিক পার্টনার হিসেবে আছে রেনেসা লিমিটেড। এবং বরাবরের মতো সঞ্চালক হিসেবে পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। দর্শক, আমরা গত কয়েকটি পর্ব ধরেই এই থাইরয়েডের রোগ নিয়ে একটি ধারাবাহিক আয়োজনগুলো করছি এবং এই থাইরয়েডের বিভিন্ন গুরুত্ব এবং কি কি রোগ আসলে এই থাইরয়েডের রয়েছে এবং বাংলাদেশে এই রোগের কতটুকু বিস্তার এবং এটি প্রিভেনশন কন্ট্রোল সবগুলো বিষয় আমরা আজকের আয়োজনে নিয়ে আসার চেষ্টা করব। দর্শক, আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকে এই লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ সেই প্রশ্নের উত্তর দেবেন। আমরা আজকে খুবই আনন্দিত, আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে দুজন সংযুক্ত আছেন। আমাদের সাথে এক্সপার্ট গেস্ট হিসেবে আছেন প্রফেসর ডাক্তার প্রদীপ কুমার সেনগুপ্তা। তিনি প্রফেসর এবং হেড অফ ডিপার্টমেন্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ডাক্তার প্রদীপ কুমার সেনগুপ্ত স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমাদের সাথে আরো একজন এক্সপার্ট গেস্ট আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার MS আলম প্রিন্স। তিনি ডিরেক্টর, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, কক্সবাজার। আমি প্রফেসর প্রিন্স স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। জি, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আয়োজনে যেহেতু আমরা থাইরয়েড রোগ এবং এটি যে একটি জনস্বাস্থ্য সমস্যা এই বিষয়টি নিয়ে আসবো, প্রথমে আমি প্রফেসর ডাক্তার প্রদীপ কুমার স্যারকে দিয়ে শুরু করছি। স্যার, একটু যদি বলেন এই থাইরয়েডের রোগ বা থাইরয়েড ডিজিজ আমরা যেটা বলছি, এতে ইপিডেমিওলজির রোলটা আসলে কতটুকু এবং গুরুত্ব কতটুকু, এই বিষয়টা নিয়ে প্রথমেই যদি একটু বলেন সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। বেসিক্যালি আমরা এপিডেমিওলজি বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে রোগ তত্ত্ব। একটা রোগ সম্বন্ধে যদি আমরা বিশদভাবে জানতে চাই তাহলে আমাদেরকে এপিডেমিওলজিকে ধরে এগোতে হবে। আর এপিডেমিওলজির একটা সুন্দর সংজ্ঞা আছে, ডেফিনেশন। সেই ডেফিনেশনে কতগুলা কিওয়ার্ডস আছে। সেই কিওয়ার্ডসের প্রথম কিওয়ার্ডটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। অ্যান্ড সেকেন্ড কি ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে ডিটারমিনেন্টস। তাহলে একটা রোগ, সেই রোগটা একটা দেশে বা সারা বিশ্বে বা কোনো একটা স্পেসিফিক এরিয়াতে কিভাবে এটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেটা জানতে হলে আপনাকে এপিডেমিওলজি ধরেই যেতে হবে। তাহলে আমরা এখানে ডিস্ট্রিবিউশন বলতে আমরা আসলে তিনটা ক্রাইটেরিয়াতে ডিস্ট্রিবিউশনটা দেখি। একটা হচ্ছে পার্সন, প্লেস অ্যান্ড টাইম। তাহলে মানে যেটা বাংলা যদি করি তাহলে বলতে পারি আমরা স্থান, কাল এবং পাত্র। তাহলে পার্সনটা নিয়ে আমরা বেশি কথা বলি, কারণ পার্সন হচ্ছে যাদের মধ্যে এই রোগটা বিস্তার করে। এবং এক একটা মানুষকে মানে এক একটা পার্সনকে আমরা যদি ডিফাইন করি তাহলে কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে ডিফাইন করতে হয়, যেমন তার বয়স, তার লিঙ্গ, তারপর হচ্ছে সে কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যদি ওই জিনিসগুলো ধরে আসি তাহলে আপনার যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরে আমরা তাহলে দেখতে হবে আমাদের বাংলাদেশের কথাই আমি বলছি যে থাইরয়েড ডিসঅর্ডারটা এখন বাংলাদেশে কি পর্যায়ে আছে। সত্যিকার অর্থে থাইরয়েড ডিসঅর্ডার যে একটা পাবলিক হেলথ ইস্যু, এটা কিন্তু এখনো আমরা যারা নাকি চিকিৎসক বা আমরা যারা পাবলিক হেলথ প্রফেশনাল জনসাধারণ তো অবশ্যই আছে, এটা কিন্তু এখনো সেরকম ভাবে রিকগনাইজড হয়নি। তার কারণ হলো, সবচেয়ে বড় কারণ হলো, একটা ডিজিজ তখনই মানুষের কাছে সবচেয়ে বেশি রিকগনাইজড হয় যখন এতে আক্রান্ত সংখ্যাটা কত, যেটা এপিডেমিওলজির ভাষায় বলি আমরা আইদার ইনসিডেন্স আর প্রিভেলেন্স। সেকেন্ড, আরো ইম্পর্টেন্ট সেটা হলো মর্টালিটি বা ডেথ রেট। এবং ফরচুনেটলি থাইরয়েডের ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু নিতান্তই কম। কিন্তু থাইরয়েডের প্রভাব, এটা আজকের দিনের সাথে যদি আমি কথা বলি, যেটা আপনার আজ থেকে 10 বা 20 বছর আগে থাইরয়েডের সমস্যাটা এতটা জটিল ছিল না। এখন বাংলাদেশে যেসব আপনার এন্ডোক্রাইনোলজিক্যাল যেসব ডিজিজগুলো আছে, সেই ডিজিজের মধ্যে এখন ডায়াবেটিসের পরে যে ডিজিজটা আসলে পাবলিক হেলথ অ্যাটেনশন নিতে পারে সেটা হলো থাইরয়েডের ডিসঅর্ডার। এখন যেটা আমি আগে আবার বলছিলাম যে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে থাইরয়েড, মানে আমাদের কাছে যে র ডাটা আছে সেই র ডাটা অনুযায়ী বাংলাদেশে প্রায় 20% লোক থাইরয়েডে ভোগে। এখন এই 20%-এর মধ্যে 10% হচ্ছে যারা নাকি সাইন সিমটম নিয়ে আছে, যাদেরকে শনাক্ত করাটা সহজ। আর 10% যাদেরকে আমরা ইংরেজিতে বলি ক্লিনিক্যাল। আর 10% হচ্ছে
প্রিক্লিনিক্যাল, যাদের সেরকম সাইন সিমটম নাই কিন্তু থাইরয়েডের সমস্যাটা আছে, এবং এটা গেল হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখেছি যে নারী পুরুষের মধ্যে যদি আমরা একটা রেশিও দেখি, নারীরা পুরুষের চেয়ে 10 ভাগ বেশি আক্রান্ত হচ্ছে, এটা হলো মোট কথা। তাহলে আমরা যদি মানে একটা রাফ, আবার এখানে একটা রাফ এস্টিমেট করতেছি যে টোটাল বাংলাদেশে হয়তো অ্যাবাউট 50 মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম থাইরয়েড ডিসঅর্ডার। এই 50-র ভিতরে কিন্তু 30 মিলিয়ন যারা 30 মিলিয়নকে কিন্তু আমরা এখনো রিকগনাইজ করতে পারিনি। তার কারণ হলো এদের কোনো সাইন সিমটম নাই। আমি এখন আপাতত এখানেই শেষ করছি, পরবর্তীতে আরো যে প্রশ্নগুলো করবেন সেভাবে আমি আপনাদেরকে উত্তরটা দেব। জি অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। এটা একটা পুরো একটা ধারণা পাওয়া গেল স্যারের কাছ থেকে যে বাংলাদেশে আসলে স্যার যেটা বলছিলেন যে ডায়াবেটিস এর পরেই কিন্তু থাইরয়েড একটি যে রূপ ধারণ করেছে, রোগের পরিমাণটাও বাড়ছে দিন দিন, এবং মেয়েদের জন্য স্যার যেটা বললেন যে মহিলারা বেশি আক্রান্ত হচ্ছে। আমাদের এই আয়োজনটাও কিন্তু স্যার নারী স্বাস্থ্যের উপরেই বেশিরভাগ হচ্ছে এই আয়োজনটি। আশা করি যে মহিলারা আমাদের আয়োজনটি দেখছেন তারাও পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, আমাদের স্যাররা আরো বিস্তারিত বলবেন এই রোগটি নিয়ে। এবার চলে যাচ্ছি প্রফেসর ডাক্তার এম এস আলম প্রিন্স স্যারের কাছে। স্যার, যেহেতু থাইরয়েডের এত রোগী বাড়ছে, আমি একটু জানতে চাচ্ছি বাংলাদেশে আসলে থাইরয়েডের পেশেন্ট আপনি কেমন পাচ্ছেন, বা কোন রোগগুলো আসলে বেশি হচ্ছে আমাদের দেশের রোগীদের, একটু যদি রোগগুলো নিয়ে বলেন স্যার। জি 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 অবশ্যই। আমরা ইদানিং খুব বেশি আমরা পাচ্ছি থাইরয়েডের রোগ, এবং এখন অনেক সচেতন মানুষরা, এখন আমাদের ডাক্তাররা অনেক সচেতন, কিছু বুঝে হলেই তারা পরীক্ষা দিচ্ছেন থাইরয়েডের জন্য, যার ফলে খুব ভালো এখন ডায়াগনোসিস হচ্ছে। আর আমাদের দেশে এখন ডায়াগনস্টিক ফ্যাসিলিটি অনেক বেড়েছে আগে, এটা আমাদের সময় আমরা ধরেন 20 বছর আগে সেটা ছিল না। হয়তো নিউক্লিয়ার মেডিসিন বলেন বা নর্মাল প্যাথোলজি বলেন, আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি এখন অনেক বেশি। যেটা বেশি দেখি আমার চেম্বারে দেখবেন যে সবচেয়ে বেশি আসে আপনার হাইপোথাইরয়েড পেশেন্ট। এটা কিন্তু সংখ্যায় বেশি হাইপোথাইরয়েড পেশেন্ট, যাদের থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কমে গেছে বা যারা থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা ঠিক মতো হচ্ছে না, দেখবেন হাইপোথাইরয়েড বলি আমরা। নাম্বার 2 হচ্ছে নডুলার গয়টার, অর্থাৎ যাদের গোটাকৃতি স্ফীতি হয় থাইরয়েড গ্ল্যান্ডটা, জানেন যে গলার সামনের অংশে থাকে গ্ল্যান্ডটা, যদি নডুলার গয়টার, সেটা কিন্তু আরেকটা সেকেন্ড মোস্ট কমন আমি পাই। এবং হাইপারথাইরয়েডিজম হচ্ছে নাম্বার 3 বলবো আমি, যে 3 নম্বর যদি আমি ক্লাসিফাই করি, 3 নম্বরে আসে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের অতি কার্যকারিতার কারণে এই রোগীদের সিমটম সাইন গুলি হয়। আর এই নাম্বার 4 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট। এটা ইদানিং আমরা কিন্তু প্রচুর পাচ্ছি থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট, এবং আমরা বলতে পারি বাংলাদেশে এখন থাইরয়েড ক্যান্সারের যে চিকিৎসা এটা অপটিমাম। আমরা নিউক্লিয়ার মেডিসিন এবং আমাদের ইএনটি এবং জেনারেল সার্জনদের কম্বিনেশনে আমরা কিন্তু খুব ভালো একটা সার্ভিস দিতে পারছি থাইরয়েড ক্যান্সার পেশেন্টদেরকে। তো এই হলো আমার স্টাডি, যে আমরা 4 রকমের বেসিক্যালি রোগী পাই আমরা: হাইপোথাইরয়েডিজম, নডুলার গয়টার, হাইপারথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যান্সার। এই 4টা হচ্ছে আমাদের বেসিক আমাদের রোগের প্যাটার্ন। এছাড়া আরো অনেক রকম রোগ আছে, যেমন প্রদাহ হয় থাইরয়েড, আমরা থাইরয়েডাইটিস বলি। এটা ঠিক আমরা এটাকে কোনো হাইপার ফেলবো না, কারণ এই রোগটা ট্রানজিয়েন্ট একটা রোগ। আচ্ছা, সময়ে হয়তো 5 দিন 6 দিন 7 দিন থাকলো, সে আবার ভালো হয়ে গেল। ফলে এই ট্রানজিয়েন্ট রোগগুলিকে আমরা এখানে ধরছি না। আমরা মেজর যে 4টা বললাম, এই 4টা হচ্ছে মেজর আমাদের টাইপ থাইরয়েড ডিজিজ, যে আমরা ইউজুয়ালি আমাদের প্র্যাকটিসে। আর স্যার যেটা বললেন, আসলে আমি যেটা আমার চেম্বারে আপনারা জানবেন যে মহিলা ভরা, অর্থাৎ আমাদের থাইরয়েড রোগ মেয়েদেরই হয়। এবং আমি যদি রেশিও বলি 8:1, অর্থাৎ প্রতি 8 জন মেয়ের জন্য হলে 1 জন ছেলের আসলে থাইরয়েড পেশেন্ট রোগ হয়। থাইরয়েড রোগে কম হচ্ছে বলে ছেলেরা যদি খুশি হন তা কিন্তু না। এই থাইরয়েড যদি ছেলেদের হয়, সেটা অনেক সিরিয়াস হয়ে যায়, অনেক বেশি কঠিন হয়ে যায় মানে। এটুকু বলে আমি শেষ করি, এই বাকিটা হয়তো পরে আবার আপনারা। জি প্রিন্স স্যার, আপনার কাছে আরো একটু জানতে চাচ্ছিলাম। প্রিন্স স্যারের কাছে আমাদের কিছু দর্শক প্রশ্ন করছেন যে হাইপোথাইরয়েড যেটা আপনি বলছিলেন স্যার, হরমোন কমে যাচ্ছে থাইরয়েডের, এটার কোনো কারণ আছে কিনা, বা কারা বেশি আক্রান্ত হয় এই ধরনের হাইপোথাইরয়েডের উপরে, এই প্রশ্নগুলো আসছে স্যার, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। জি, প্রথম হচ্ছে আমরা বলি, জি প্রথম হচ্ছে অটোইমিউন বলি। অটোইমিউন হচ্ছে বডি নিজেকে নিজে চিনে না, এটাকে হচ্ছে আমরা নিজেকে নিজে ধ্বংস করি, এটাকে অটোইমিউন ডিজিজ বলি। এটা বলে হাশিমোতো থাইরয়েডাইটিস। এটা 1 নম্বর কারণ আমাদের হাইপোথাইরয়েডিজম হওয়ার। এটা অনেক কারণে হয়, এটা অনেক সময় দেখা যায় যে জেনেটিক্যালি ইনহেরিট করে। ফ্যামিলিতে হাইপো আছে, ফ্যামিলিতে হাশিমোতো থাইরয়েডাইটিস আছে, তারা তাদের
পরের প্রজন্মে দেখা যায় এটা ট্রান্সমিট করে এই হাইপোথাইরয়েডিজম বা অটোইমিউন থাইরয়েড ডিজিজ গুলি। যেমন আপনাদের ডায়াবেটিস মেলাইটিস, আপনারা জানেন টাইপ 2 যেটা, এটা কিন্তু অটোইমিউন ডিজিজ। এটা কিন্তু ফ্যামিলিতে মায়ের থাকলে বাবার থাকলে ওই ওই ওদের ছেলে মেয়েদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি, বিকজ ইট ইজ অটোইমিউন ডিজিজ। এবং এইটাও কিন্তু অটোইমিউন ডিজিজ, অর্থাৎ আমার নিজের এগেইনস্টে আমার নিজের শরীর অ্যান্টিবডি তৈরি করে এবং সেটা থাইরয়েডকে ধ্বংস করে। ফলে থাইরয়েড ধ্বংস করলে ন্যাচারালি থাইরয়েডের যে ফাংশনিং টিস্যুটা কমে যায়, ফলে আমরা হাইপোথাইরয়েড হয়ে যাই। এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট কনজেনিটাল হাইপো হয়, মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশু সে হাইপোথাইরয়েড। কেন? বিকজ মা হয়তো প্রেগনেন্সির সময় হাইপোথাইরয়েড ছিলেন, কিন্তু তিনি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট নেননি বা জানতেন না উনি হাইপোথাইরয়েড। ফলে আমরা কিন্তু একটা বড় অংশ এখন বাংলাদেশে আমরা এটা একটা স্ক্রিনিং হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেডিসিনের ডিপার্টমেন্টের থেকেই হচ্ছে, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, যে আমরা এখন চেষ্টা করছি মোটামুটি টারশিয়ারি লেভেল হসপিটালগুলিতে কনজেনিটাল হাইপোথাইরয়েড স্ক্রিনিং করতে, যে বাচ্চা যারা হচ্ছে এদেরকে যেন হাইপোথাইরয়েড কয়টা পাই। কারণ এদের একটা সুবিধা হচ্ছে যদি খুব জলদি ডায়াগনোসিসটা করতে পারি আমি একেবারে জন্মের পর ট্রিটমেন্ট যদি রিপ্লেস করি থাইরয়েড হরমোন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর যদি দেরি করে আমি 1 বছর পার হয়ে যায়, তখন কিন্তু ট্রিটমেন্ট দিলেও এই বাচ্চারা কিন্তু মেন্টাল ডিসঅর্ডার বা ফিজিক্যাল ডিসঅর্ডার নিয়ে সারা জীবন থাকবে। এটা একটা জিনিস। আর হাইপোর আরেকটা কারণ হচ্ছে যদি কোনো কারণে আমরা খুব অতিমাত্রায় আয়োডিন খাই, এটা কিন্তু আমাদের দেশে একটা না খুব, আমি আজকে একটা রোগীকে বলছিলাম যে আমরা বলি আয়োডিন খাও। আয়োডিন সবসময় কিন্তু ভালো জিনিস না। এটা কিন্তু এক সময় থাইরয়েডের জন্য ক্ষতিকারক হতে পারে। ধরেন সাপোজ আপনার আছে হাসিমতো থাইরয়েডাইটিস, আপনি আয়োডিন খেলেন, এই আয়োডিনটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড নিবে না, কারণ তার যে রোগ সেটার প্যাটার্ন হচ্ছে যে আয়োডিন সে নেয় না, তাই সে হাইপোথাইরয়েড। এবং যদি আপনি তাকে আরো আয়োডিন দেন, আয়োডিনটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড নিবে না, থাকবে গ্ল্যান্ডের আর চারপাশে, অর্থাৎ ইন্টারস্টিশিয়ামে থাকবে, এবং সেটা কিন্তু আরো থাইরয়েড গ্ল্যান্ডকে ধ্বংস করবে। কারণ আয়োডিন হচ্ছে প্লেসিং when it is in the follicle, আমি বলি আমরা যে ফলিকল যেটার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন তৈরি হয়, সেটা ভিতরে থাকলে সে ব্লেসিং, যদি সে বাইরে থাকে সে কিন্তু টক্সিক, সে থাইরয়েড গ্ল্যান্ডকে আরো ডিস্ট্রয় করবে। ফলে আমরা ইন জেনারেল যেভাবে আয়োডাইজ সল্ট খাচ্ছি বা আয়োডিন রিপ্লেস করছি, কাদের দিব না, এটা আমাদের একটা জেনারেলাইজ একটা প্রিন্সিপাল ঠিক করতে হবে যে আমরা কাকে বলবো যে আপনি আয়োডিন খান, কাকে রেস্ট্রিক্ট করবো। যেমন আমরা যারা আপনার ইয়েতে আছে কক্সবাজার, আমি যেমন কক্সবাজারে থাকি, এখানে প্রচুর আয়োডিন আমাদের আপনার পানিতে বা আমাদের মাটিতে অনেক আয়োডিন। ফলে এইসব জায়গাতে আয়োডিন রিপ্লেসমেন্ট করার প্রয়োজন নাই। আবার নর্থ বেঙ্গলে ওখানে আয়োডিন নাই, আমাদের পাহাড়ি এলাকায় আয়োডিন নাই, সেখানে রিপ্লেস করেন, কোনো অসুবিধা নেই। ফলে এই যে স্যার যেটা বললেন, আমাদের আসলে কোনো এরকম ফিক্সড ডাটা নাই যে কোন এলাকার মানুষ বেশি হাইপোথাইরয়েড, কোন এলাকার মানুষ বেশি হাইপারথাইরয়েড, বা কোন এলাকার মানুষ বেশি থাইরয়েড ক্যান্সার। এটা যদি আমার থাকতো, তাহলে আমরা কিন্তু এলাকা ওয়াইজ একটা ফুড চার্ট বা ফুড রেস্ট্রিকশন বা আমাদের ডায়েট প্যাটার্ন বলে দিতে পারতাম। জি, অনেক ধন্যবাদ। এবং নিশ্চয়ই স্যার এটা যেটা আপনি বলছিলেন যে হাইপোথাইরয়েডের কারণ কিরকম হতে পারে, কাদের হয় বেশি, আশা করি যে দর্শক ভাইরা প্রশ্ন করেছেন আপনি কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন স্যারের এই উত্তর থেকে। আমি একটু প্রফেসর প্রদীপ কুমার স্যারের কাছে যাচ্ছি আবার। স্যার, আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই হিসেবে আপনার কাছে জানতে চাওয়া, এই যে থাইরয়েডের স্ক্রিনিং করা বা আপনি যেটা বলছিলেন ডায়াবেটিস এর পরেই থাইরয়েড রোগের প্রকোপ এখন বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ডায়াবেটিস স্ক্রিনিং এর ব্যাপারে অনেক রকম কথা আসে, সেটার সাথেই কম্পেয়ার করে আমি বলছি যে থাইরয়েড স্ক্রিনিং এর জন্য কিছু করার প্রয়োজন আছে কিনা, বা একজন অ্যাডাল্ট পার্সন বা আমাদেরকে প্রিন্স স্যারও যেটা বলছিলেন যে নবজাতক বাচ্চাদেরকেও করার স্ক্রিনিং এর ব্যবস্থা এখন করা হচ্ছে। আপনি যদি এক্ষেত্রে আপনার পরামর্শটি দেন সবার উদ্দেশ্যে থাইরয়েড স্ক্রিনিং এর বিষয়টি। হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসলে আমরা পাবলিক হেলথ আসলে কাজ করি কিন্তু 3টা পি, আমি যদি সংক্ষেপে বলি। প্রথম হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ, দেন হচ্ছে প্রমোশন অফ হেলথ, এবং এই দুইটা যদি হয় তাহলে হচ্ছে প্রলঙ্গেশন অফ লাইফ হবে। তাহলে আমাদের একটা মিশন এবং ভিশন আছে। আমরা যেটা ভিশন বলি, আমরা চাই এমন একটা পৃথিবী দেখতে যে পৃথিবীতে কেউ অসুস্থ থাকবে না, এবং সেটাকে যাওয়ার মানে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কিছু কার্যকলাপ থাকবে। সেই কার্যকলাপগুলোই হচ্ছে আমাদের পাবলিক হেলথ ইন্টারভেনশন। এখন আমি যদি কাউকে সত্যিকার অর্থে তাকে যদি কোনো রোগকে যদি আমি প্রতিরোধ করতে চাই, তাহলে রোগটার হওয়া যেন না হয় সেই ব্যবস্থা আমাকে করতে হবে। এবং তাহলে আমাকে কাদেরকে অ্যাড্রেস করতে হবে? যাদের মধ্যে সাইন সিমটম এখনো নেই। কারণ যার সাইন সিমটম আছে সে তো ডাক্তারের কাছে চলে যাবে, তার সমস্যা আছে বলে সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার চিকিৎসা দেবে।
কিন্তু যার সাইন সিমটম নেই কিন্তু তার কাছে কিছু ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, যেসব মানুষরা বা রোগী বলবো না এখনো, কারণ এরা হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি, এদেরকে স্ক্রিন করতে হয়। এবং আরো কিছু স্পেসিফিক কিছু জনসংখ্যা আছে, জনগণ আছে যাদেরকেও স্ক্রিনিং করা দরকার। এবার আসি আপনার সেই স্পেসিফিক প্রশ্নটাতে যে থাইরয়েডের জন্য কাকে আমরা স্ক্রিন করব। এখন এই থাইরয়েডের স্ক্রিনিং এর সাথে কিন্তু আপনার প্রিভেনশনের একটা সম্পর্ক আছে। আমরা প্রিভেনশনকে 3 রকম ভাবে প্রিভেনশন বলি: প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এন্ড টারশিয়ারি প্রিভেনশন। এই থাইরয়েডের জন্য সেকেন্ডারি প্রিভেনশনটাই হচ্ছে স্ক্রিনিং করা। আবার আমি আগে যেটা বলেছি, স্ক্রিনিং করব কাকে? যে অ্যাপারেন্ট হেলদি। এখন দুইটা জনগোষ্ঠীকে আমরা থাইরয়েডের জন্য বেশি জরুরি মনে করি যাদের স্ক্রিন করা উচিত। একটা হচ্ছে মহিলারা, বিশেষ করে যেসব মহিলারা মানে ধরেন আপনার অ্যাডোলেসেন্ট এজ ক্রস করে গেছে, হ্যাঁ, হয়তো খুব শীঘ্রই বিয়ে টিয়ে করতে যাবে বা সংসার করবে। আমাদের দেশে বসে এই জিনিসটা নেই, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনার প্রি ম্যারেজ কাউন্সিলরের কাছে যখন যায় তখন কিন্তু ওরা ওই মহিলাদের, বিশেষ করে যেহেতু হাইপোথাইরয়েডিজমটা ওইখানে আমাদের দিয়ে প্রকট, এখন অবশ্য আমাদের দেশেও বাড়ছে, কিন্তু তাদের কিন্তু প্রি ম্যারেজ কাউন্সিলিং এই কিন্তু থাইরয়েডের একটা স্ক্রিনিং করে ফেলে। তো কাজেই যেটা আমি আগে বলেছি, পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রকটটা কিন্তু দ্বিগুণ। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, ওয়ার্ল্ড ওয়াইডও তাই। সেজন্য আপনার মহিলাদের অবশ্যই স্ক্রিনিং এ যেতে হবে। সেটা ভালো হয় যদি আপনার প্রি ম্যারেজ কাউন্সিলিং যেটা আছে সেই কাউন্সিলিং থেকে যদি এটা করে। সেকেন্ড থিং যেটা করতে হবে, সেই মহিলাই যখন প্রেগনেন্ট হয়ে যাবে, সেই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তাকে তো আমরা তো সেই প্রেগনেন্সির আগে তো আমরা স্ক্রিনিং করে দেখবো, তার যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে সেই থ্রু আউট দিস প্রেগনেন্সি পিরিয়ড তাকে কিন্তু আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য তার চিকিৎসা করব। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখতে হবে, এই থাইরয়েডের পরীক্ষার জন্য আমরা সাধারণত যে টেস্টটা করি আর কি স্ক্রিনিং এর জন্য, সেটাকে আমরা বলি থাইরয়েড টিএইচএফ, হ্যাঁ, থাইরয়েড টিএসএফ, হ্যাঁ। তাহলে এখানে এই টেস্টটা কিন্তু করতে হবে, এবং এটার যে নর্মাল রেঞ্জ আছে সেই নর্মাল রেঞ্জের চেয়েও কিন্তু কম, মানে ইউথাইরয়েড যেটাকে বলা হয়, ইউথাইরয়েড স্টেজে গিয়ে তখন তাকে প্রেগনেন্সির বলতে হবে যে এখন আপনি প্রেগনেন্ট হতে পারেন। এবং আরেকটা ব্যাপার থাকে সেজন্য যে তাকে ইউথাইরয়েড স্টেজে রাখার জন্য তাকে আমরা এই যে অ্যান্টি থাইরয়েড যে মেডিকেশন গুলো দেই সেই ডোজটাও কিন্তু সাধারণ অবস্থা যা দিই তার চেয়ে একটু বেশি দিতে হবে। তাহলে পরে এটার প্রভাবটা তার বাচ্চা, যেটা নাকি তার মানে আপকামিং যে বাচ্চাটা আসছে তার উপর কম পড়বে। আর বাচ্চাদের যেটা বললাম, নবজাতক শিশুকেও আমার স্ক্রিনিং এর মধ্যে রাখতে হবে। এখানেও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, এটা সে বলতে পারবেন, ডক্টর প্রিন্স অবশ্যই জানেন, যে ওখানে একটা শিশু ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর 7 দিনের মাথায় ওইখানে ডাক্তাররা ওদের একটা টেস্ট করে যেটাকে বলা হয় হিল প্রিক টেস্ট। এই হিল প্রিক টেস্টের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট টেস্ট থাকে হচ্ছে টু এক্সক্লুড হাইপোথাইরয়েডিজম। এখন কেন এটা এত বেশি জরুরি? কারণ আমরা জানি থাইরয়েডের দুইটা ইম্পর্টেন্ট ফাংশন, একটা হচ্ছে মানুষ শারীরিক এবং স্নায়বিক ব্রেন ডেভেলপমেন্ট। এবং এই ব্রেন ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয় মাদের পেটে বাচ্চাটা আসার পর প্রায় 12 থেকে 14 সপ্তাহ থেকে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয়। তো কাজে মা যদি ডিউরিং প্রেগনেন্সি হাইপোথাইরয়েডিজমে ভুগে এবং তাকে যদি চিকিৎসা না করা হয় তাহলে তার বাচ্চাটা কিন্তু পরবর্তীতে যে সে যেটা ক্রিটিনিজম যেটা বলি আর কি, তার বুদ্ধিমত্তা কম হবে। এবং সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই শিশুটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, যেটা আমরা জানি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। কাজেই এখানে আমাদেরকে কিন্তু পাবলিক হেলথ অ্যাসপেক্টই বলি বা মানবিক কারণে বলি, এদিকে কিন্তু আমাদের যথেষ্ট যত্নবান হতে হবে। এবং এই দুইটা গ্রুপকেই বেশি আমি স্ক্রিনিং এর জন্য মনে করি যে জরুরি। এবং একটা ভালো খবর আছে যে বাংলাদেশে এখন এই স্ক্রিনিংটা কিন্তু ঢাকাতে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যে রেডিও এই আপনার এই ডিপার্টমেন্টটা যেটা আছে সেখানে কিন্তু ওনারা ভেরি রিসেন্টলি কিনা জানি না, হ্যাঁ মোটামুটি আমি যতটুকু জানি সেখানে কিন্তু স্ক্রিনিং টেস্টটা এখন করা হয়। এবং যতটুকু আমি শুনেছি এটা বিনামূল্যেই করা হয়। কিন্তু কথা হচ্ছে সারা বাংলাদেশের জন্য তো একটা স্ক্রিনিং সেন্টার থাকলে হবে না যেখানে ফ্রি করা যায় আর কি। তো আমার মনে হয় এই ব্যাপারটা আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে।
তো আমি আপাতত এই আপনার যে প্রথম এই প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর মনে হয় আপনাদেরকে দিতে পেরেছি। জি অবশ্যই স্যার, এবং অনেক ধন্যবাদ এই স্ক্রিনিং এর বিষয়টা এত পরিষ্কার করে বলার জন্য, কারণ এটা অনেকের মাথায় প্রশ্ন আসে যে আমার সিমটম নেই, আমি টেস্ট করবো কিনা। আবার অনেকে কিন্তু সিমটম নিয়েও বাসায় বসে থাকেন। এই স্ক্রিনিং এর বিষয়টা, এবং যেটা স্যার বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার মেডিসিন বিভাগটাতে এই থাইরয়েডের রোগীদের দেখা হচ্ছে, এবং সেখানে অনেক সার্ভিস দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আশা করি যারা এই আয়োজনটি দেখছেন তারা এই সচেতনতার গুলো তৈরি করবেন, এবং মানুষের মধ্যে আজকের আয়োজনটি আপনারা শেয়ার করে দিতে পারেন, সবাই দেখে তারা উপকৃত হবেন। নারী স্বাস্থ্য রিলেটেড আজকের পর্বে আয়োজনটি থাইরক্সের সৌজন্য অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে রেনেটা লিমিটেড। সঞ্চালক হিসেবে সাথে আছি আপনাদের আমি, ডাক্তার আঞ্জুমানারা তামান্না। দর্শক, আজকের আয়োজনে আমরা কথা বলছি থাইরয়েড রোগ এবং থাইরয়েড যে একটি জনস্বাস্থ্য সমস্যা, সেই বিষয়টি নিয়েও আমাদের আজকের আয়োজন। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এই লাইভ চলাকালীন সময় প্রশ্নগুলো করতে পারেন কমেন্ট বক্সে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজ আমাদের এক্সপার্ট গেস্ট হিসেবে দুজন সংযুক্ত আছেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার প্রদীপ কুমার সেনগুপ্তা, তিনি প্রফেসর এবং হেড অফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এবং আরো আছেন প্রফেসর ডাক্তার এম এস আলম প্রিন্স, তিনি ডিরেক্টর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, কক্সবাজার। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি, এবার চলে যাচ্ছি প্রফেসর ডাক্তার এম এস আলম প্রিন্স স্যারের কাছে। স্যার, স্ক্রিনিং এর বিষয়টা নিয়ে প্রদীপ স্যার বলছিলেন, একটু আপনার কাছে যাচ্ছি হাইপোথাইরয়েডিজম এই বিষয়টা দিয়ে। অনেকেই এখন এই বিষয়টা নিয়ে অবগত আছেন, আমাদের সাধারণ মানুষও জানেন হাইপোথাইরয়েডিজম, এই যে থাইরক্স যার সৌজন্যে আমাদের আয়োজনটি, সেই থাইরক্স ওষুধটির নামও অনেকে জানেন। সেক্ষেত্রে স্যার একটু জানার দরকার যে হাইপোথাইরয়েডের চিকিৎসা কি শুধুমাত্র এই ধরনের মেডিসিন দিয়ে আপনারা করেন, নাকি অন্য কোনো প্ল্যান থাকে আপনাদের? চিকিৎসা বিষয়টা নিয়ে যদি একটু বলেন। এবং অনেকে আপনার কাছেও এই বিষয়টা নিয়ে আপনি আমাকে বলছিলেন যে রেজিস্ট্যান্সের একটা বিষয়, অনেকের ক্ষেত্রে ওষুধ কাজ করে না। এই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন স্যার। আমি এটাই একটু আগে স্যারের সাথে কথা বলছি, রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম স্যারের সাথে আপনার প্রোগ্রাম শুরু করার আগে। তো আমি বললাম যে একটু স্যারের কথা থেকেই বলি, আমাদের স্ক্রিনিং কিন্তু সারা দেশ জুড়ে হচ্ছে, শুধু ঢাকায় শুধু আমরা রিডটা করি, অর্থাৎ আমরা ওইটা আমরা অ্যানালাইসিস করি, বাট কালেকশন কিন্তু সারা দেশ জুড়ে হচ্ছে। আমাদের মোটামুটি সব জেলা যে সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হসপিটাল যে বেসগুলি আছে সব বড় বড় জেলাগুলিতে, আমাদের পুরনো জেলাগুলিতে, সেখানে কিন্তু আমরা কালেক্ট করছি। স্ক্রিনিংটা হয়তো হচ্ছে ঢাকাতে সেন্ট্রালাইজ, এটা কারণও আছে। এটাতে হলে হয় কি, একটা আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, যে একই লেভেলের বা একই স্ট্যান্ডার্ডের পরীক্ষাটা হলো। ফলে আমরা কিন্তু কালেক্ট করছি সারা দেশ থেকে, আমাদের কিন্তু কালেকশন হচ্ছে সারা দেশ থেকে, কিন্তু আমরা পরীক্ষাটা করছি ঢাকায়, আমাদের নিনমাসে বা পিজি হাসপাতালে বা আইপিজিএমআর এ করছি বা আমরা বিএসএমইউ তে করছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা সারা দেশ থেকে কালেক্ট করছি। আর আমার যেটা সেকেন্ড আপনি প্রশ্ন করেছেন, এখন যেটা আমি জানি যে থাইরয়েডের হরমোনের জন্য চিকিৎসা, থাইরয়েড হরমোনটা নাই তার, ফলে সে হাইপোথাইরয়েড। ঠিক আছে, এটা তার সোজা কথা, তাকে আমরা রিপ্লেস করে দিব। এটা থাইরক্সিন দেওয়া ছাড়া, অর্থাৎ থাইরক্স জানেন আপনার, এটার আপনার কোম্পানি নেম যারা আমাদের স্পন্সর করছে আজকে, তারা এটা কিন্তু তাদের একটা ভালো ব্র্যান্ড, এবং ওরা কিন্তু অনেকদিন ধরে আমাদেরকে এই ফিল্ডে হেল্প করে আসছে। আমিও নিজেও আমি একসময় বাংলাদেশে হাইয়েস্ট প্রেসক্রাইবার ছিলাম থাইরক্সের। So Thyrox is a very good drug and we are prescribing it for long time. এটাই একমাত্র উপায় আমরা রিপ্লেস করা। কিন্তু এটা মনে রাখতে হবে যে থাইরয়েড যখন আমরা থাইরক্স দিব বা থাইরক্স দিব, এই ওষুধটা ক্যালসিয়াম মেটাবলিজমে একটা সমস্যা করে, অর্থাৎ ক্যালসিয়ামকে বের করে দেয় বডি থেকে। এটা একটা কিন্তু খুব খারাপ সাইড এফেক্ট থাইরক্সের। যারা খুব হাই ডোজে খায়, লং টার্ম ধরে খায়, তারা যদি ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট না করেন, ক্যালসিয়াম না খান, তাহলে কিন্তু খুব সহজে তারা অস্টিওপোরোটিক আপনার কি বলবো কমপ্লিকেশনে পড়ে যাবেন। ফলে শুধুমাত্র থাইরক্সে খেলাম, আমরা অন্য ওষুধ খেলাম না, তা কিন্তু হবে না। থাইরক্স যারা খাচ্ছেন তাদের ক্যালসিয়াম লেভেলটা মাঝে মাঝে চেক করতে হয়। আমরা সেটা করি আমাদের নিউক্লিয়ার মেডিসিন সেন্টার, যখন রোগীরা আসে আমরা কিন্তু প্রতি ফলো আপে 4 মাস 6 মাস পর তাদের সিরাম ক্যালসিয়ামটা মাপ করি। কারণ থাইরক্স যারা রেগুলার খাচ্ছেন তাদের ক্যালসিয়াম লেভেল কমে যায়। এটা কিন্তু আমরা অনেক ডাক্তাররা আমরা জানি না বা আমরা খেয়াল করি না। এবং ক্যালসিয়াম লেভেল কমে গেলে মাদের কিন্তু বা মহিলাদের দেখবেন যে প্রচন্ড হাতে পায়ে ব্যথা হয়, রাতে বেলায় শুলে বলে যে আমার হাত পা টেনে আসছে। এটা কিন্তু খুব কমন একটা কমপ্লেন। এটা দু কারণে হয়, একটা হচ্ছে আপনার অ্যানিমিয়ার জন্য হয়, আর একটা ক্যালসিয়াম না থাকার কারণে হয়। অ্যানিমিয়া কিন্তু ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ হাইপোথাইরয়েডিজম। যদি থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড হরমোন না থাকে বডিতে, তাহলে কিন্তু অ্যানিমিয়া হয়, এটাকে হয় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এটা আমরা যদি আয়রন দিই তাহলে কিন্তু হবে না, তাকে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা দূর করতে হবে।
ফলে আমাদের অনেকগুলি জিনিস একসাথে মাথায় রাখতে হয়। শুধু থাইরক্সিন দিয়ে দিলাম এটা কিন্তু সমাধান না। আই হ্যাভ টু চেক দ্যাট ক্যালসিয়াম তার ঠিক মতো সে রিপ্লেস হচ্ছে কিনা, তার ফলিক অ্যাসিড রিপ্লেস হচ্ছে কিনা, এবং তার অন্য কোনো কমরবিডিটি আছে কিনা, ডায়াবেটিস আছে তার হয়তো অন্য কোনো হাইপারটেনশন আছে, তার হার্টের সমস্যা আছে। এগুলি যদি ঠিক মতো সে যদি কারেকশন না করে তাহলে কিন্তু থাইরয়েড হরমোন রিপ্লেস করে বা ঠিক করে তার কিন্তু উন্নতি খুব একটা হবে না। এটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা যেটা বলেছেন আপনি রেজিস্ট্যান্স, এটা কিন্তু সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনাকে ধন্যবাদ জানাবো এটা বলার জন্য, কারণ অনেকে ডাক্তাররাও কিন্তু এই সম্বন্ধে খুব বেশি জানেন না। আমাদের বডিতে দুই রকম রেজিস্ট্যান্স হয়, সেন্ট্রাল এবং পেরিফেরাল। সেন্ট্রাল হচ্ছে যে আমি থাইরক্সিন দিলাম, আমার বডি যে আমি যখন নেগেটিভ ফিডব্যাক পাই, সাপোজ টিএসএইচ বাড়লো, T4 কমলো, টিএসএইচ বেড়ে গেল, কারণ সে মনে করে যে আমার T4 নাই, আমি যদি টিএসএইচ বেশি করে সাপ্লাই করি, থাইরয়েডকে আমি যদি খুব বেশি করে আপনার বেত্রাঘাত করি, তা এক ধরনের বেত্রাঘাত আসলে থাইরয়েডকে, আমার অনেক বেশি থাইরয়েড আমার হরমোন বের হবে। আসলে তো তা না, তার গ্ল্যান্ড তো আসলে কাজ করছে না। ফলে আপনাকে যেটা করতে হবে এখন, সে মনে করে যে আমি থাইরয়েড হরমোনটা বডিতে নাই, আর আমি কিন্তু তাকে হরমোন দিচ্ছি, আমি T4 তাকে দিয়ে যাচ্ছি, কিন্তু সেন্ট্রালি কিন্তু যখন সে যাচ্ছে নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে না, ফলে দেখা যাবে তার টিএসএইচ অনেক হাই। আপনি যতবারই টেস্ট করছেন তাকে আপনি হাই ডোজে T4 দিচ্ছেন, থাইরক্সিন দিচ্ছেন, তারা কিন্তু টিএসএইচ আসছে 98, 100। আমার অনেক রোগী আছে যারা এরকম 6টা করে থাইরক্সিন খায়, থাইরক্স খায়, কিন্তু তার টিএসএইচ 90, 80, 100। এদের যেটা করতে হয়, এরা বলি আমরা সেন্ট্রাল রেজিস্ট্যান্স টাইপ পেশেন্ট, এদেরকে ফলো আপ করতে হয় FT4 দিয়ে। টিএসএইচ দিয়ে এদের ফলো আপ করলে আপনি কোনোদিনই এদেরকে ডোজ ঠিক করতে পারবেন না। এদেরকে ফলো আপ করতে হবে FT4 লেভেল দিয়ে। FT4 লেভেল ঠিক থাকে তাহলে আপনি ওই ডোজটা কন্টিনিউ করবেন, বেশি বেড়ে যায় তাহলে কমাই দিবেন, আর কমে গেলে ডোজ বাড়াই দিবেন। এটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে আপনার পেশেন্টটা হাইপো হয়ে থাকবে। সেন্ট্রাল হয় কি পেশেন্ট কিন্তু ইউথাইরয়েড থাকে, পেশেন্টের কিন্তু হাইপোথাইরয়েড কোনো সিম্পটম। যদি আপনার পেরিফেরাল রেজিস্ট্যান্স হয়, যেটা যেখানে অর্গান যেখানে কাজ করে আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা FT4টা, ওখানে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তাহলে হবে কি আপনি যতই তাকে T4 দেন না কেন, সে কিন্তু হাইপোথাইরয়েডই থাকবে। দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং টু ট্রিট। আমাকে এই যে রেজিস্ট্যান্সটা, এটা নিয়ে ইংল্যান্ডে কাজ হচ্ছে এখন, একজন ইন্ডিয়ান ডক্টর, খুব নাম করা একজন সাউথ ইন্ডিয়ান ডক্টর, উনি কাজ করছেন এটা নিয়ে, পেরিফেরাল রেজিস্ট্যান্স অফ থাইরয়েড হরমোন। এটা কিন্তু খুবই একটা আমাদের ক্লিনিক্যাল একটা চ্যালেঞ্জ। তাকে FT4 দিচ্ছি আমি, কিন্তু সে কিন্তু হাইপোথাইরয়েড থেকে যাচ্ছে। বাংলাদেশে এখনো এটা এত বেশি প্রকোপ নাই, বাট সেন্ট্রালটা আমি প্রচুর পাচ্ছি। সেন্ট্রাল রেজিস্ট্যান্সের কেস আমি বাংলাদেশে ঢাকা, চিটাগাং, 2 জায়গায় আমার কিন্তু প্রচুর রোগী আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস বলি আমি, যেটা খুব বেশি আমাদের কাজে দেয়, বা আমাদের অনেক ডাক্তার দেখবেন অ্যান্টিসাইকোটিক ড্রাগ লিখে, রোগী এসে বললে আমার ঘুম হয় না, আমার মন খারাপ থাকে, আমার মেজাজ গরম, আপনি লিখে দিলেন অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই ড্রাগগুলি কিন্তু অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডকে এফেক্ট করে। বা যদি আপনি ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস আসলে আপনি তাকে দিলেন হয়তো কি বলে তাকে যদি আপনি পেনকলিক জাতীয় ওষুধ দেন, লিথিয়াম জাতীয় ওষুধ, এটা কিন্তু ডেফিনেটলি থাইরয়েডকে এফেক্ট করবে। এটা হয়তো আপনি বুঝতে পারলেন না, সে কিন্তু খাচ্ছে, তার থাইরয়েড হরমোন সে হয়তো চেকও করছে না, বাট এই যে লিথিয়াম সে খাচ্ছে ফর ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস, ওটা আলটিমেটলি থাইরয়েডকে এফেক্ট করবে। এইগুলি আমাদের হাইপোর রোগীদের বেলায় খুব বেশি খেয়াল রাখতে হবে। জি অবশ্যই, এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমি আমার পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। জি জি, একটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে আসলে জানা গেল রেজিস্ট্যান্সের বিষয়টি। রোগীদেরও আসলে এই বিষয়টা সচেতন হওয়া জরুরি, যারা অনেক বেশি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, বিশেষ করে থাইরয়েড জাতীয় ওষুধ, তাদেরও বারবার চেক করারও প্রয়োজন আছে। এই বিষয়টা নিয়ে আমি আবার যাবো, একটু প্রদীপ স্যারের কাছে যাচ্ছি। স্যার, অনেকেই প্রশ্ন করছেন থাইরয়েডের সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা। খাবারের কারণে থাইরয়েডের রোগ হয়, বা থাইরয়েডের রোগ হলে খাবারের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, প্রদীপ স্যার আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে রোগীরা তো আসলে জানতে চায় যে তার এই রোগের সাথে খাবারের কি কোনো আছে কিনা, সম্পৃক্ততা আছে কিনা। এবং এটা নিয়ে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা আপনার রোগীদের কাছেও আছে এবং যারা নাকি হেলথ কেয়ার প্রোভাইডার তাদের কাছেও আছে। সরাসরি যদি বলি কোনো খাদ্যের সাথে থাইরয়েডের ফাংশনের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এখানে আবার একটা হ্যাঁ আছে। হ্যাঁ হলো যেটা প্রফেসর প্রিন্স সাহেব বললেন,
যে আপনি যদি কক্সেস বাজার বা ওই যে ধরনের হিলি এরিয়াতে যদি থাকে, যেগুলোকে আমরা এন্ডেমিক জোন বলি, সেই এন্ডেমিক জোনে যেসব ফুডগুলোতে আপনার মানে বিশেষ করে কিছু মাইক্রো এলিমেন্টের কথা বলি, আয়োডিনের কথা বললাম বিশেষ করে, আয়োডিন সেখানে যদি আপনি যার যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি বেশি দিয়ে দেন, তাহলে তার কিন্তু এটা তার জন্য মানে হবে না, উপকারের জায়গায় অপকারী করবে। আর কিছু কিছু ফুড আছে যেগুলোকে আমরা বলি গাইটারোজেনিক ফুড। সেই গাইটারোজেনিক ফুড গুলা বিশেষ করে যেরকম কলিফ্লাওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাবেজ মানে বাঁধাকপি, তারপর আপনার হচ্ছে আরেকটা যেটা আছে হচ্ছে যেটা সোয়াবিন, হ্যাঁ, এই জাতীয় ফুডগুলাতে যখন কাউকে আমরা থাইরক্সিন দেই তখন কিন্তু তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি এই ফুডগুলা খাবেন না, আর যদি খানি তাহলে থাইরক্সিন খাওয়ার অনেক পরে মাঝখানে একটা গ্যাপ থাকতে হবে, লাইক 4 ঘন্টা অন এন এভারেজ। এটা কেন দরকার? কারণ এই ফুডগুলা যদি খায় তাহলে তার থাইরক্সিন যেটা বডিতে যাওয়া দরকার, যেভাবে যাওয়ার, সেটা ঠিক মতো অ্যাবজর্ব হবে না। কাজে এই ইনফরমেশনটা কিন্তু আমরা যদি পেশেন্টকে দিয়ে দিই, কিন্তু ঢালাওভাবে যদি বলি যে না আপনি ফুলকপি খেতে পারবেন না, বাঁধাকপি খেতে পারবেন না, জনসাধারণ কিন্তু তখন ভাববে হয়তো বোধহয় এইটা খাওয়ার কারণেই আমার থাইরয়েডটা ঠিক মতো ফাংশন করছে না, হুইচ ইজ নট ট্রু। সেই জন্য আর এখন যদি স্পেসিফিক্যালি বলি কি ধরনের খাদ্য অভ্যাস থাকা উচিত থাইরয়েড রোগীদের জন্য, এবং এটা হচ্ছে অনেকটা ইউনিভার্সাল। একটা ডায়াবেটিক পেশেন্ট যেরকম খাদ্য খাচ্ছে, একটা থাইরয়েড পেশেন্টও এরকম খাদ্য। এক কথায় হচ্ছে আমরা একটা হেলদি ফুডের কথা বলি। সেই হেলদি ফুডটা কিভাবে হবে? প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, যেটা নাকি আমাদের দেশের জন্য আসলে পাবলিক হেলথ ইস্যু হিসাবে আসবে, যে আমাদের যে স্বাস্থ্যকর খাদ্য যেটা, সেই স্বাস্থ্যকর খাদ্যের ভিতরে কিন্তু আমরা কালচারালি কিন্তু তিনটা সময় আমরা খাদ্য অভ্যাসের মধ্যে আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। কিন্তু এই মাঝখানে একটা সময়, বিরাট বড় একটা সময় থাকে, যে সময়টায় আমাদের বডিতে আপনার এই ইনটেক আর আপনার হচ্ছে আউটপুটের সাথে একটা ইমব্যালেন্স হয়ে যায়। সেসব কারণে কিন্তু এটা যেরকম ডায়াবেটিসের জন্য ক্ষতিকর, একইভাবে এটা থাইরয়েডের জন্য ক্ষতিকর হতে পারে। সেজন্য আমরা 3 বেলার জায়গায় আমরা যদি 5 বেলা খাদ্যের অভ্যাসটা করি, মাঝখানে আমরা একটা করে যদি স্ন্যাক নেই, সেটা ভালো। 2 নম্বর যে কথাটা বলবো, অ্যাটলিস্ট প্রত্যেক দিন আমাদের খাদ্যের মেনুতে 5 পোর্শন আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকতে হবে। এটাও কিন্তু আপনার ডায়াবেটিক্স রোগীদের জন্য যেরকম প্রযোজ্য, থাইরয়েড রোগীদের জন্য কিন্তু সেরকম প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। থার্ডলি, প্রফেসর প্রিন্স সাহেব একটা কথা বলেছেন, কিন্তু বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে গেলে কিন্তু এটা অনেক রোগীদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, আয়রন ডেফিসিয়েন্সি, সেজন্য ফলিক অ্যাসিডে খাওয়ার কথা বলছেন। এছাড়াও আরো কিছু মাইক্রো এলিমেন্ট আছে, হ্যাঁ, আরো কিছু মাইক্রো এলিমেন্ট আছে, বিশেষ করে জিঙ্কের কথা আমি বলবো, তারপর আপনি সেলেনিয়ামের কথা বলবো। এইসব কন্টেনিং ফুড যদি আপনি খান, হ্যাঁ, তাহলে পরে কিন্তু এটা আপনাকে প্রোটেক্ট করবে। তো কাজে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই জাতীয় খাদ্য যেগুলো বললাম, ব্রোকলি, ক্যাবেজ আর কলিফ্লাওয়ার বা আপনার সোয়াবিন, এইসব ফুডগুলো যদি আপনি খেতে চান, তাহলে খেয়াল রাখতে হবে যে থাইরক্সিন খাওয়ার এবং ওই ফুড খাওয়ার মধ্যে অ্যাটলিস্ট 4 আওয়ার্স আপনার ব্রেক থাকতে হবে। কারণ এটা না থাকলে কি হবে, আপনার থাইরক্সিনটা বডিতে ঠিক মতো অ্যাবজর্ব হবে না। মোটামুটি এটাই তার খাদ্য অভ্যাস। তাহলে আমি যেটা বললাম, 1 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খেতে হবে। এখন এই পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বলে যদি আমরা থেমে যাই, তাহলে কিন্তু রোগী বুঝতে পারবে না সেই পর্যাপ্ত পরিমাণটা কত। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে ফেলি, যে পর্যাপ্ত পরিমাণটা হচ্ছে দৈনিক আপনাকে 400 গ্রাম ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খেতে হবে। এখন যখন কাউকে যদি বলি 400 গ্রাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সে বলে যে এটা তো সম্ভব না, এটা অনেক, এটা খাবো কি করে? সেজন্য তাকে যদি আমরা একটা এক্সপ্লেন করে বলেন, একটা পেয়ারা, এটার ওজন কত? একটা পেয়ারার ওজন কিন্তু প্রায় 100 থেকে 150 গ্রাম হয়। একটা আপেলও মাঝারি সাইজের এরকমই হবে। তখন কিন্তু সে বুঝতে পারে না এটা তো এত বেশি না। এক মাঝারি সাইজের 1 কাপ যদি সে ভেজিটেবলের খায় আর কি, কুক ভেজিটেবল হতে পারে, অথবা সালাদ হতে পারে, বা 1 বাটি ডাল হতে পারে, তাহলে কিন্তু 400 গ্রাম এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, যেটা আমি বললাম প্রত্যেকদিনের খাদ্যের মধ্যে দেওয়া, এটা খুব একটা বেশি কিছু না। এবং যেসব খাদ্যেতে এই জিঙ্কের কথা বলছি আমি, হ্যাঁ, সেলেনিয়ামের কথা বলছি, বা আয়রন কন্টেন্ট যেসব ফুডগুলোতে থাকে, এইগুলো যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয়, তাহলেই আমার মনে হয় একটা থাইরয়েড রোগীর জন্য স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস আনার জন্য যথেষ্ট সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
যদি আর কিছু মানে এই পর্যায়ে আমি এখানেই থামছি, যদি আরো কিছু জি প্রশ্ন থাকে। স্যার অবশ্যই। এবং এই খাবার নিয়ে অনেকের যে খাবার নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, তারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন স্যারের এই বক্তব্য থেকে। খাবার নিয়ে থাইরয়েড রোগীদের কতটুকু সচেতন থাকা জরুরি সে বিষয়টা নিয়ে। আবার একটু চলে যাচ্ছি এম এস আলম প্রিন্স স্যারের কাছে। স্যার আম, আহ, একটু যদি বলেন সাব ক্লিনিক্যাল থাইরয়েড ডিজিজের ব্যাপারেও আপনি বলছিলেন যে এই বিষয়টা একটু সবাইকে জানানো প্রয়োজন। একটু যদি সাব ক্লিনিক্যাল থাইরয়েড ডিজিজ বলেন, এটা আসলে কি, কাদের হচ্ছে, বা কি ধরনের সিমটম থাকে, এই বিষয়টাই জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ। আমি একটু স্যারের লেকচার থেকে একটু টেনে এনে বলি। আসলে বাংলাদেশে খাওয়া যদি অ্যালাউ করেন আপনি খেতে, কাউকে 4 ঘন্টা 5 ঘন্টা পরে খান, সে 1 ঘন্টা পরেই খাবে। তো আমি যেটা বলি রোগীদেরকে খাবেন না, কারণ যদি সে অ্যাভয়েড করতে পারে বেস্ট। ঠিক আছে। আর নাম্বার 2 হচ্ছে যে থাইরয়েডের হরমোনের যে প্যাটার্ন, হাইপো, হাইপার এবং নডুলার গয়টার, এদের মধ্যে কিন্তু হরমোনের যে ভেরিয়েশনটা, এটা কিন্তু সমান না, অর্থাৎ ইকুয়াল, তিনটা ডিজিজে কিন্তু একই রকম না। ফলে খাওয়াটা বেছে দিতে হবে রোগীকে, যে আপনি এটা খাবেন। এবং সাপোজ আপনার কাছে একটা হাইপার থাইরয়েড রোগী এসছে, তার তো থাইরয়েডটা হচ্ছে আয়োডিনের একটা মানে চুলা, একটা চুলা জ্বলছে ওখানে, তাকে আপনি আয়োডিন দিতেই পারবেন না। সেই আয়োডিন তার জন্য বিষ। তাকে ওই আগুনে আর ঘিরেলে দেবেন, তা আরো সে হাইপার থাইরয়েড হয়ে যাবে। আমাদের দেশে হয় কি, কলা রোগী আসছে আমার কাছে আজকে একটু আগে একটা পেশেন্ট আসছে, ডাক্তার একজন ভালো, উনি খুব নাম করা, উনি একজন ডাক্তার, বলছেন আপনি আয়োডিন খান। উনি কিন্তু হাইপার থাইরয়েড পেশেন্ট, সে তো আয়োডিন খেয়ে তো মরে যাবে। সে হার্টবিট এত বেশি, তার পালস রেট বাড়বে যে সে তো হার্ট ফেলে মরে যাবে। আমরা স্পেশালাইজ করব, যে আমরা খাওয়াটাকে কিন্তু জেনারেলাইজ করব না। কে কোনটা খাবে খাবে না, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ। ধরেন সাপোজ আমার কাছে একটা আসলো আপনার পিভাটাল গয়টার, তাকে আমি আয়োডিন বেশি করে দিব, কারণ তার তো এটা তখন অভাব। আর তা যারা এখন আসছে আপনার কাছে হাইপোথাইরয়েড, হাসিমতো থাইরয়েডাইটিস, তাকে আপনি যদি আয়োডিন দেন, তাকে তো আপনি তারও ধ্বংস করে দিলেন, কারণ আয়োডিন নিতে পারবে না। আমি একটু আগে আপনাকে ব্যাখ্যা দিলাম যে আয়োডিন উইদিন দ্য সেল ইজ ভেরি গুড, আউট অফ দ্য সেল ইজ এ ভেরি বিগ পয়জন। ফলে আমি যখন বলবো কি খাবেন কি খাবেন না, আমি কিন্তু রোগীটাকে ইন্ডিভিজুয়ালাইজ করে বলবো, জেনারেলাইজ কোনো আমি খাওয়ার দিব না। আমি আমার রোগীদের বলি যে যারা হাইপোদের মধ্যেও যারা হাইপো ডিউ টু অটোইমিউন ডিজিজ, তারা আয়োডিন খাবে না। যারা হাইপো ডিউ টু ডিফিসিয়েন্সি, তারা আয়োডিন খাবে। দিস ইজ ভেরি ক্লিয়ার। এই জন্য আয়োডিন যুক্ত খাবার কে খাবে কে খাবে না, এটা কিন্তু স্পেসিফিক্যালি জেনারেলাইজ করা যাবে না, আমি এটা বলি। আর আপনি যেটা বলছিলেন সাব ক্লিনিক্যাল, আমার কাছে প্রায় রোগীরা আসে, মেয়েরা কিন্তু খুব আমার গা মেজমেজ করে, আমি ওজন বেড়ে যাচ্ছে, আমার মেজাজ খুব খিটখিটে, আমার মাসিক ঠিক মতো হয় না, মাসিক 3 মাস পর পর হয়, বা মাসে 2-3 বার হয়ে যাচ্ছে। অথবা সে বলবে যে আমার চোখে দেখতে আমার কষ্ট হয়, আমার রাতে বেলা আমি যখন ঘুম থেকে উঠতে যাই বা সকালে ঘুম থেকে উঠি আমার খুব কোমরে ব্যথা হয়। দিস ইজ এ ভেরি ভেরি সিম্পল অ্যান্ড সাধারণ কমপ্লেন। আমি এদেরকে নিয়ে একটা স্টাডি করেছিলাম 6500 পেশেন্ট নিয়ে, দেখলাম যে এদের মধ্যে প্রায় 16% পেশেন্ট সাব ক্লিনিক্যাল হাইপো, যাদের গ্রেড হচ্ছে গ্রেড 3, অর্থাৎ এটা ট্রিটমেন্টের যোগ্য। আমরা যদি যাদের রোগীরা আমাদের কাছে যদি আসে, হয়তো আমার কাছে আসলো না, তো আপনার কাছে আসলো বা স্যারের কাছে আসলো বা গাইনোকোলজিস্টের কাছে আসলো, এই কমপ্লেনটা করলো যে আমার গা ম্যাচ করে, এটাকে আমি লিখে দিই ভেগ কমপ্লেন। দিস ইজ নট ভেগ কমপ্লেন, এটা কিন্তু আসলে একটা ইন্ডিকেটিভ প্রবলেম। এবং এটা যদি আমি ইন্ডিকেট নিতে বুঝতে পারি, তাহলে আমি একটা টিএসএইচ করাবো। টিএসএইচ যদি দেখি টিএসএইচটা হাই, F3 F4 নরমাল, এটা হচ্ছে সাবক্লিনিক্যাল ডিজিজ। সাবক্লিনিক্যাল ডিজিজকে বলা হয় যেখানে T3 T4 নরমাল, টিএসএইচ অথবা টিএসএইচ সাপ্রেস, T3 T4 নরমাল, এটা বলা হয় সাবক্লিনিক্যাল হাইপার। সাবক্লিনিক্যাল হাইপারের কোনো চিকিৎসা লাগে না, এটা হচ্ছে সিমটম হলে চিকিৎসা দিব, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। বা যদি সাবক্লিনিক্যাল হাইপো হয়, যাদের টিএসএইচ বেশি, F3 F4 নরমাল, তারা কিন্তু যদি গ্রেড 3 পর্যায়ে হয়, গ্রেড 3 3 রকম গ্রেড আছে। আমরা নরমালি আমাদের থাইরয়েড হরমোন হচ্ছে 0.4 থেকে 5 পর্যন্ত আমাদের রেঞ্জ। 5 থেকে 6 হচ্ছে গ্রেড 1, 6 থেকে 12 হচ্ছে গ্রেড 2, আর 12 যদি ক্রস করে, অর্থাৎ 12 এর বেশি টিএসএইচ বাট T3 T4 নরমাল, দিস ইজ কল্ড গ্রেড 3 সাবক্লিনিক্যাল হাইপো। দে রিকোয়ার ট্রিটমেন্ট, কারণ ওরা অলমোস্ট দে উড বিকাম অকাল হাইপোথাইরয়েড হয়ে যাবে যদি তাকে আমরা ট্রিটমেন্ট না করি, বা তাকে ফুড রেস্ট্রিকশনটা না দিই, বা তাকে যদি না বুঝাই যে আপনার ওয়েট কমাইতে হবে। এবং আরেকটা জিনিস বলি আমি, এদের বেলায় যেটা হয় যে টিএসএইচটা দেখতে এফএইচএলএইচ এর মতো, আমরা স্যার হয়তো ভালো জানবেন যে এদের স্ট্রাকচার কিন্তু দুটা চেইন দিয়ে তৈরি, আলফা এন্ড বিটা, এদের একটা চেইন কিন্তু একই রকম। যখন টিএসএইচ বেড়ে যায় বডিতে, বডি কিন্তু মনে করে এফএইচএইচ বাড়ছে, এলএইচ বাড়ছে। ফলে হয় কি, আলটিমেটলি মহিলাদের বেলায় এটার এফেক্ট তৈরি হয়। টিএসএইচ কে এফএইচ মনে করে বডি, কিন্তু আপনার বিভিন্ন রকমের ওই ফলিকুলার
ম্যাচুরিটির মধ্যে উল্টাপাল্টা করে ফেলে, তাদের ইনফার্টিলিটি ডেভেলপ। মানে টিএসএইচ যদি কারো বেশি থাকে, she should treat it to make it normal TSH। এটা সাবক্লিনিক্যাল লেভেলের রোগীদের জন্য এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। জি, তার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন এবং নিশ্চয়ই সবার চিকিৎসকদের বিষয়টাও আসলে স্যার এনেছেন, এই বিষয়টা সবার মাথায় রাখা প্রয়োজন। আমরা আসলে আয়োজনের একদমই শেষে চলে এসেছি, একদম শেষে প্রদীপ স্যারের কাছে যাচ্ছি। স্যার, এতক্ষণ তো আসলে সব রকম ডিজিজ এবং এটা স্ক্রিনিং সবগুলো বিষয়ে বললেন, আপনি বললেন, প্রিন্স স্যার বললো। একদমই শেষে স্যার খুব ছোট করে যদি বলেন এই প্রিভেনশন এবং কন্ট্রোলের বিষয়টা নিয়ে, আপনি জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যদি এই বিষয়টা নিয়ে বলেন স্যার, খুব ছোট করে। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, আমি তো আগেই বলেছি যে প্রিভেনশন হচ্ছে আমরা রোগটাকে চাই না, রোগ যেন না হয়, রোগটাকে এমন পর্যায়ে রাখতে হবে রোগ যেন আমাদের না হয়। আর কন্ট্রোলটা আসবে তখন যখন কোনো রকমই আমরা হয়তো প্রিভেন্ট করতে পারলাম না, একটা রোগটা হয়ে গেল, তাহলে ওটা এই রোগটাকে নিয়ে বাঁচতে হবে এবং সে বাঁচার জন্য তাকে একটা সুপরামর্শ দেওয়া, মানে সেজন্য তার এই রোগটাকে কন্ট্রোলের ভিতরে রাখে। এখন তাহলে প্রিভেনশনের জন্য আমি বলেছি যে প্রথম প্রিভেনশনটা করতে হবে কিন্তু তাদের কাছ থেকেই যাদের কোনো সাইন সিমটম হয় নাই, মানে যারা নাকি অ্যাপারেন্টলি হেলদি, যেটাকে আমরা বলি সেকেন্ডারি প্রিভেনশন। আর প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যেসব রিস্ক ফ্যাক্টর গুলা কারণে এই রোগটা হয়। এই অনেক রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। বয়স একটা ফ্যাক্টর আছে, জেন্ডার একটা ফ্যাক্টর আছে, এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল কিছু কেমিক্যালস আছে, যে এনভায়রনমেন্টাল কেমিক্যালস গুলো কিন্তু এই থাইরয়েডের জন্য মানে ক্ষতিকর। সেই এনভায়রনমেন্টাল কেমিক্যালস যেগুলো আসা অনেকটা আপনার ইসের থেকে আসতে পারে, ইন্ডাস্ট্রি থেকে আসতে পারে। হ্যাঁ, আবার সেগুলো হচ্ছে আপনার লাইক নাইট্রেট, ওয়াটার কন্টেনিং নাইট্রেট, এটাও কিন্তু থাইরয়েডের জন্য ক্ষতিকর। তারপর যেসব আপনার এই ইন্ডাস্ট্রিতে আপনার রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়ে কাজ হয়, সেই সব রেডিয়েশন ইনজুরি গুলো কিন্তু থাইরয়েডের জন্য ক্ষতিকর। তো কাজেই এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এইগুলো যেন আমরা মানে পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসাবে আমরা আমাদের অ্যাডভোকেসির মাধ্যমে এগুলাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। সেটা গেল সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন আরেকটা, যে সেকেন্ডারি প্রিভেনশন যখন আমি স্ক্রিনিং করে যখন বের করতে পারলাম যে কার হাইপোথাইরয়েড আছে, সেটা মহিলা যদি হয় তাহলে সাথে সাথে তাকে চিকিৎসা দিতে হবে। এবং চিকিৎসার জন্য আমাদের খুব ভালো ওষুধ আছে, থাইরক্স, যেটা যারা আজকের এই প্রোগ্রামটাকে করছে আর কি, হ্যাঁ, থাইরক্সিন আর কি। এবং এই থাইরক্সিনের ব্যাপারে একটা কথা বলি, যে এই থাইরক্সিন কিন্তু একবার কোনো রকমই কিন্তু ডিসকন্টিনিউ করা যাবে না, এবং বিশেষ করে রোগীরা কিন্তু কখনো নিজে এটা ডিসকন্টিনিউ করবে না। থাইরক্স একবার শুরু করলে এটা খেয়ে যেতে হবে, এবং সেটা ডোজ কমাতে হবে কি হবে না সেটার জন্য আমাদের ওই টিএসএইচ পরীক্ষা করতে হবে। এবং আমার প্রফেসর প্রিন্স যেরকম বলছেন, অনেক সময় যখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায় তখন কিন্তু শুধু টিএসএইচ পরীক্ষা করে কিন্তু আমরা বলতে পারবো না তার অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা কি হবে, সেখানে তখন আমাকে T4 করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা আমরা হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে এই সবসময় একটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে। এই মনিটরিং রাখলেই কিন্তু তার নিয়ন্ত্রণটা থাকবে, যেটা চলে গেল টারশিয়ারি প্রিভেনশন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, বিশেষ করে ধরেন আমরা যখন একটা বয়স্ক মানুষের হঠাৎ করে দেখলাম যে তার থাইরয়েডটা ফাংশন করছে না ঠিক মতো, যেটাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম, সেখানে ক্ষেত্রে আমাদের ওই ওষুধ হিসাবে কিন্তু থাইরক্সিন দিতে হবে। কিন্তু সেই সময় থাইরক্সিন দিতে দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে নর্মালি অ্যাডাল্ট পপুলেশনের জন্য যে ডোজে দিচ্ছি সেই ডোজে কিন্তু আমরা দেবো না, তার চেয়ে কম ডোজ দিয়ে আমরা শুরু করব। তার কারণ হচ্ছে এই থাইরক্সিনের আবার কিছু সাইড এফেক্ট আছে। এই সাইড এফেক্ট গুলোর মধ্যে হইতে পারে যেরকম হইতে পারে তার হার্টের সমস্যা হতে পারে, হার্ট ফেলার হতে পারে, তো কাজেই ইভেন কি মায়োকার্ডিয়াল ইনফার্কশনও হতে পারে। এবং সেই জন্য একটা বয়স্ক মানুষের কিন্তু সাধারণত একটা রোগ থাকে না, মাল্টিপল ডিজিজ থাকে। সেই মাল্টিপল ডিজিজে ভোগা রোগগুলির জন্য যদি আপনি থাইরক্সিন খুব মানে বেশি মাত্রায় ওষুধ দিয়ে দেন, সেই ওষুধের কারণেই কিন্তু তার উপকারের চেয়ে অপকার হবে। কাজে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি তাদেরকে ফলো আপে রাখতে হবে, বিশেষ করে টিএসএইচ পরীক্ষাটা করতে হবে। এটা ডিপেন্ডিং অন সিচুয়েশন এন্ড রেসপন্স টু দ্য থেরাপি। যার রেসপন্স ভালো তাকে হয়তো একটু বেশি সময় নিয়ে করলাম, আর যার রেসপন্স খারাপ তাকে একটু ঘন ঘন করতে হবে। কোনো মহিলাকে যদি আমি ডিল করি, হুই ইজ এ প্রেগনেন্ট লেডি, সেখানে আরো ক্লোজ ফলো আপে রাখবে
রাখতে হবে, সেখানে আবার ডোজটার কথা বলছি বেশি দিতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই শিশু যেটা জন্মানোর পরও 7 দিনের মাথায় যে কথাটা বললাম আর কি, একটা মা যার নাকি হাইপোথাইরয়েডিজম ছিল তাকে 7 দিনের মধ্যেই তাকেও কিন্তু আমাদেরকে স্ক্রিন করতে হবে। তাহলে এই একটা ব্যাপার গেল। আর আরেকটা যেটা আমাদের মনে রাখতে হবে যে তার খাদ্য অভ্যাসের কথা তো আমি আগে বলেছি, খাদ্য অভ্যাসটাও তাকে এটাও কিন্তু আপনার এই প্রিভেনশন কন্ট্রোলের মধ্যেই চলে আসে। মোটামুটি এইটাই হচ্ছে অ্যাডভাইস হাউ উই ক্যান প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল। আর আরেকটা কথা আমি বলে ফেলি এক্ষেত্রে যে আমাদের দেশে এরকম একটা কালচার এখন শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের হেলথ এক্সপেন্ডিচার আউট অফ পকেটেই হয়, অনেক সময় রুগীরা ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছু টেস্ট করে চলে যায়, করে তারপর ডাক্তারের কাছে যায়। এই জিনিসটাও কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। এখন কিন্তু আমাদের ফোর্থ যেটা টার্সিয়ারি কোয়াটারনারি প্রিভেনশনের মধ্যে আমরা সেটা বলি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো নাকি আমাদের প্রোটেক্ট করার চেয়ে মানে খারাপ জিনিসই করে। কাজেই এই জিনিসটাও কিন্তু আমাদের প্রিভেন্ট করতে পারে, রোগীরা যেন নিজেরা যে এই টেস্টগুলো না করে। তাতে হবে কি, সেই ইন্টারপ্রিটেশনটা একটা রং ইন্টারপ্রিটেশন নিয়ে সে চিকিৎসা শুরু করবে এবং এই চিকিৎসাটা কিন্তু তার মানে ভালোর চেয়ে খারাপের দিকেই যাবে। কাজে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোটামুটি এই কয়টাই আমরা বলতে পারি প্রিভেনশন এবং কন্ট্রোলের জন্য আমাদের অ্যাপ্রোচটা। অনেক ধন্যবাদ স্যার। আসলে আমরা আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি, আমাদের সময় একদম শেষ। এবং আজকের আয়োজনে যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যে থাইরয়েডের রোগ, আশা করি যারা এই আয়োজনটি দেখেছেন তারা অনেক উপকৃত হয়েছেন আমাদের এই স্যারদের পরামর্শ শুনে। প্রফেসর ডাক্তার প্রদীপ কুমার সেনগুপ্তা স্যার এবং প্রফেসর ডাক্তার MS আলম প্রিন্স স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। প্রিন্স স্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লিনিক্যাল বিষয় বলেছেন, আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি এই বিষয়গুলো শুনে। এবং প্রদীপ স্যার তো বলেই দিলেন এই প্রিভেনশন কন্ট্রোলের জন্য কি কি করা প্রয়োজন। আমার পক্ষ থেকে, আয়োজনের পক্ষ থেকে, রেণু স্যার পক্ষ থেকে স্যার আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের তরফ থেকেও আপনাদের সবাইকে, বিশেষ করে যে আয়োজক এবং বাংলাদেশ থাইরয়েড সোসাইটি এবং অবশ্যই আপনার রেনেটাকে ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, ধন্যবাদ। আমিও সেম রাইট। জি, অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছিলেন নারী স্বাস্থ্য রিলেটেড আজকের পর্বটি। আমাদের আয়োজনটি থাইরয়েডের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেনেসা লিমিটেড। আজকের আয়োজনে আমরা থাইরয়েডের রোগ নিয়ে কথা বলেছি। পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে আমি ডাক্তার আঞ্জুমানা তামান্না হাজির হয়ে যাব। এই আয়োজনটি নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।